হ্যালো রাফি। হ্যালো। এই রাফি, রফি। স্যার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখো সবাইকে বলিও এই যে আমি এসে কিন্তু কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি গতকালকে বললাম আমি কিন্তু সবসময় সিনসিয়ারলি যেটা সেটা পছন্দ করি, পাংচুয়ালিটি। এই যে 10টা বেজে গেছে, তোমরা এখনো ওই যে কেবল আসলো 45 জন। এটা কি, যদি ক্লাস প্রয়োজন না পড়ে তাহলে ক্লাস আমি নেবো না। আমরা যে কষ্ট করব, অন্য টিচারে যেমন হয়তো 5-10 মিনিট 15 মিনিট দেরিতে আসবে, আমি কিন্তু আর সেরকম না। একটা আমাকে ক্লাস তোমরা ছিল এখনো তো স্যার, আর একটা ক্লাস ছিল। আর হচ্ছে স্যার একটু জয়েন করতে অনেক সময় সময় লাগে স্যার, নেটের সমস্যা তো। ক্লাস শেষ হয়নি এখনো? ক্লাস স্যার শেষ মাত্র হয়নি? শেষ হলো স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গত দিনের একটা কোশ্চেন আছে স্যার। জোরে বলো একটু। স্যার গত দিনে স্যার অ্যান্টিবায়োটিকের স্যার আমাদের যদি কোনো পেশেন্টের মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন না থাকে বা মাইক্রোবায়োলজিক্যাল কোনো ইনফেকশন না থাকে, কিন্তু ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে, তাহলে স্যার কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে? সেটাই তো বলছি যে কালকে আমি উদাহরণ দেখে বুঝাইলাম তোমার। আমরা যেমন সিম্পল যেমন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, তাই তো? এটা হলো ভাইরাল ডিজিজ, তাই না? জি স্যার। এটা তো ভাইরাল ডিজিজ। এখন এইখানে ভাইরাল ডিজিজ হলে আমরা কি করি? ইনভ্যারিয়েবলি কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, কিন্তু এটা দেওয়া ঠিক না। আর এটা দিলে হবে কি, তোমার যে যে নর্মাল ফ্লোরা যেগুলো আছে ইন্টেস্টাইনে বা বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে ইন্টেস্টাইনে, হ্যাঁ, তো এগুলোর উপরে করবে কি, এই নর্মাল ফ্লোরাকে মেরে ফেলবে। আর যখন এই নর্মাল ফ্লোরার একটা কাজ হলো কি, যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে সে ওখানে বাসা বাঁধতে দেবে না, যার ফলে কিন্তু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কিন্তু তখন সাপ্রেস হয়ে থাকবে এবং রোগ তৈরি করতে পারবে না। যেমন কিছু কিছু গাছ দেখো, এই যে গাছপালা দেখো না, একটা বড় গাছের নিচে অন্য গাছ কি জন্মাতে পারে? পারে জন্মাতে? পারে না স্যার। পারে না, তাই না? তেমনই ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো, এগুলো মানে বৃক্ষ হিসেবে, বড় বৃক্ষ হিসেবে কাজ করে। ওরা করে কি একটা টক্সিন তৈরি করে, যেমন ব্যাকটেরিওসিন, স্পেশাল কলাই তৈরি করে ব্যাকটেরিওসিন। এই ব্যাকটেরিওসিন যখন তৈরি করবে তখন অন্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে তারা মেরে ফেলবে বা সাপ্রেস করে রাখবে, যার ফলে ডিজিজ হবে না। ঠিক আছে, এখন যদি আমি অ্যান্টিবায়োটিক দিলাম, দেওয়ার পরে যদি তোমার নর্মাল ফ্লোরা মেরে ফেললাম, তাহলে কি হলো? প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি আফারিং হয়ে গেল, হ্যাঁ, আফারিং হলো এবং সে ডিজিজ তৈরি করবে, তাই না? এইভাবেই ডিজিজ করতে পারে। আর স্যার ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিলে কি হবে? ওই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওটাও তো তোমার যে ওই একই জিনিসই তো, ওটাও তো অ্যান্টিবায়োটিক তোমার রেজিস্ট্যান্স করবে।
ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটাও দেওয়া ঠিক না। যে তোমার 5-7 দিনে ভালো হয়ে গেল তারপরে তুমি দিন ধরে দিচ্ছ, এটাও ঠিক না। এটাও দিলেও একই অবস্থা, ওই যে তোমার। তারপরে একটা তো তোমাকে উদাহরণ দিলাম একটা, যেটা তোমার নর্মাল ফ্লো হিসেবে কাজ করতেছে। তো মেকানিজম, রেজিস্ট্রেশন মেকানিজম কিন্তু অনেকগুলো আছে, অনেক ভাবে করতে পারে। যেগুলো ওই যে তোমার জেনেটিক, অরিজিন, প্রাইমারি, তারপরে তোমার কি নন জেনেটিক, এগুলো মেকানিজম এগুলো অনেকগুলো পাবে, এগুলো সবগুলোই আসবে এগুলো। তো এই জন্য তখন ওই তুমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট দিলা, ব্যাকটেরিয়া কি করবে তখন? সে করবে কি, মিউটেশন করবে, তাই না? মিউটেশন করে তখন সে রেজিস্ট্যান্স হয়ে যাবে এইভাবেই। স্যার তাইলে মানে শিওর না হয়ে কখনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা যাবে না? না, এটা নিয়ম হলো যে তুমি যখন প্রথম একটা রোগী আসলো, তুমি হাসপাতালে ভর্তি হোক বা বাইরে দাও, প্রথমে তুমি আগে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে আগে ট্রিটমেন্ট শুরু করে দাও। কারণ তার ইনফেকশন আছে, তখন তাকে তুমি যদি চিকিৎসা না দাও তাহলে বলবে যে আমাদের কিছু লিমিটেশন আছে, আমরা ডাক্তার বাধ্য হয়ে কিছু দেই, রোগীদেরকে কিছু যদি না দেওয়া হয় তো বলে যে ডাক্তার ভালো না, অথবা বলবে যে এই রোগী আমাকে চিকিৎসা করলো না, অনেক ফ্যাক্টর আছে, বুঝছো? মানে অশিক্ষিত হলে যেটা হয় আর কি, যার ফলে কিছু দিতে হয়। দিবা কি, সেটা হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রথম দিলা। তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে কিন্তু তুমি আগে কালচারে পাঠায় দাও, কালচারাল সেন্সিটিভিটি পাঠায় দাও। তারপর ওটা রেজাল্ট আসার পরে তখন সেন্সিটিভ প্যাটার্ন অনুযায়ী তখন তুমি ওই যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সুইচ হওয়ার করে, যেটা বেশ করে তোমার ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেটা আসলো সেন্সিটিভ, সেটা তুমি দাও, দিয়ে তুমি চিকিৎসা করো তখন। তাহলে এই জিনিসটা আর হবে না। ধন্যবাদ স্যার। এখন 72টা আসছে, 72 জন আসছে। এখন যে কজন আসলো আমার হেডেক না, 5-6 জন হলেও ক্লাস নেবো, ঠিক আছে? আমি তখন বলতে পারবো যে আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে? এখন কে বুঝলো না বুঝলো তখন কি হবে, ওই পরীক্ষায় যখন আসবে না, যখন বলতে পারবে না, যখন ক্লাস করবে না, বলতে পারবে না, তখন তাদের দায়িত্ব তারা নেবে। আমি তো এখানে শো করতেছি, দেখতেছি যে কয়জন পার্টিসিপেন্ট আসলো, যদিও আমি রোল কল করতেছি না, কিন্তু ওই যেটা ধরা পড়বে কখন, যখন পরীক্ষায় ভাইভাতে বসবা বা রিটেনে লিখবা, তখন কিন্তু তখন বুঝবা যে অ্যান্সার যদি কেউ না করতে পারে তাহলে আমরা তো তাকে পাস করে দেবো না, তাই না? যার ফলে ক্লাসে থাকো, যতটুকু বোঝো চেষ্টা করো, নিজের চেষ্টা নিজে আবার পড়ো, এইটুকু। এই জন্য ক্লাসে অ্যাটেন্ডেন্সে তোমার তো এখন বাড়িতে আসো, তোমাদের তো এখন সুবিধা এটা। এখানে থাকলে একটা তোমার এক্সস্টেড লাগে, বাড়ি ছেড়ে আসো, এখন তোমার তো বাড়িতে আসো, মানে এনজয় করতেছো, খাবারও ভালো ভালো খাচ্ছ, এখানে হয়তো ভালো খাবার পাচ্ছ না, তাই না? আর বাসায় তো হ্যাভি খাবার খাচ্ছে, তাই না? বাবা মা কত কষ্ট করতেছে না তোমাদের জন্য, হ্যাঁ নাকি? তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করতেছো, সবই করতেছো। জি স্যার, অনেক এখন ভালো ভালো তোমরা যদি খাবার ক্লাস না খাইতেছি করো, স্যার। তাই না? এই তো একজন স্বীকার করলো ভালো ভালো খাবার খাচ্ছ, আর এখানে তো সেটা পারতেছো না। তো তারপর তোমার যে ক্লাসের প্রতি অনীহা থাকে, তাহলে তো হবে না, তাই না? এই জন্য ক্লাস করে যাও, তারপর এনজয় করতেছো। বন্ধু বান্ধব কি বাড়ি দাও না নাকি? বন্ধু বান্ধবের সঙ্গে মিশতেছো ইচ্ছা মতো নাকি? মিশো না? করোনার জন্য স্যার। করোনার জন্য এখন অতটা মানতেছে কি? আমি তো দেখতেছি না, আমি তো সেই সিমটম দেখতেছি না, কেউ যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে আমি তো মনে হচ্ছে না। সব জায়গায় তো, ঢাকা বলো বা রাজশাহী বলো বা রংপুর বলো বা দিনাজপুর, সেখানে সব জায়গায় তো শুনতেছি কি অবস্থাটা। যাক, আমাদের মূল ক্লাসে আসি। তোমার দেখতে দেখতে দেখো 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেল। তাহলে 1 ঘন্টা 12, আমি তাহলে তো শেষ করবো কখন? 11:15। তাহলে আমাকে তো 1 ঘন্টা সময় দিতেই হবে। তো আচ্ছা, এখন আমি ক্লাস শুরু করবো। স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন। স্টেরিলাইজেশন ওই যে ফ্যামিলি প্ল্যানিং এ যে করে স্টেরিলাইজেশন, ওই স্টেরিলাইজেশন না, এটা কিন্তু আমাদের অন্য টার্ম। কিন্তু স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন। এখন প্রথম আমরা ডেফিনিশন যাই। ডেফিনিশনে যাব হলো sterilization. It is the process of destruction or removal
of all microorganism including the spores. তাহলে এটা একটা প্রসেস যার মাধ্যমে আমরা কি করি, একটা ব্যাকটেরিয়া প্লাস তার স্পোর, যদি স্পোর বেয়ারিং অর্গানিজম হয়, এগুলোকে ডিস্ট্রয় করেছি অথবা রিমুভ করতেছি, এটা হলো স্টেরিলাইজেশন। আরেকভাবে বলতে পারি freeing of an article from all living organism including virus, bacteria and their spores, fungi and their spores. আর্টিকেল বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে হলো ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় পদার্থ, নট লিভিং অবজেক্ট। তাহলে এখানে দেখো এই ফ্রিং অবজেক্ট থেকে আমরা ফ্রি করতেছি, রিমুভ করতেছি কাকে, লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম বলতে এখানে বোঝাচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াল স্পোর, ফাঙ্গাস এবং তার স্পোর। এটাই মনে হয় এই ডেফিনিশনটা তোমাদের ভালো, ঠিক আছে। আগেরটা বলতে পারো, যেটাই তোমাদের মুখস্থ রাখতে পারবা সেটাই বলবা, তবে এটাই ভালো। যে ফ্রিং অফ, যে প্রসেসের মাধ্যমে যে আমরা কি করতে পারি, ফ্রিং অফ আর্টিকেল, একটা জড় পদার্থ থাকে আমরা লিভিং অর্গানিজম এবং দেয়ার স্পোর রিমুভ করতে পারি, ঠিক করতে পারি, সেটাই হলো স্টেরিলাইজেশন, ঠিক আছে। বুঝছো তো? খালি অর্গানিজম খালি রিমুভ করলাম তা কিন্তু নয়, ইনক্লুডিং দ্য স্পোর, স্পোরও বাড়তে হবে। এটা এমন একটা প্রসেস যে মাধ্যমে আমরা মাইক্রোঅর্গানিজমকে রিমুভ করবো, পাশাপাশি তার স্পোরকে আমরা রিমুভ করবো, দুটাই। এই দুটা যদি রিমুভ করতে পারি তাহলেই তখন এটা স্টেরিলাইজেশন হবে। কেন বলতেছি এটা পরে আমরা আসতেছি আবারও। এবং only applied on non-living or inanimate objects, এই স্টেরিলাইজেশন আমরা করি শুধুই জড় পদার্থগুলো বা নন লিভিং অবজেক্ট গুলো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো, পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তারপরে আসো ডিসইনফেকশন। ইনফেকশন না যাতে না হয় তাকে করবো, রিমুভ করবো। এটা কি প্রসেস of destruction of vegetative forms of pathogenic organism which are capable of producing infection but not necessarily resistant spores. এই প্রসেস, এটা এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা প্যাথোজেনিক অর্গানিজম গুলো ডিস্ট্রয় করতে পারি, রিমুভ করতে পারি, কিন্তু স্পোর ডিস্ট্রয় করতে পারবো না। এটাই স্টেরিলাইজেশন। কি হলো, আমরা প্যাথোজেনিক অর্গানিজম রিমুভ করলাম, পাশাপাশি স্পোরকে করলাম, তাই তো। কিন্তু ইনফেকশন শুধু প্যাথোজেনিক অর্গানিজম মারা হচ্ছে, কিন্তু তাদের স্পোরকে আমরা মারতে পারতেছি না, তাই না। এটা হলো তোমার হলো ডিসইনফেকশন। তাহলে ইট ইজ দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ ভেজিটেটিভ ফর্মস অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ভেজিটেটিভ ফর্ম বলতে হয় স্পোর নয় আর কি, স্পোর বাদ দিয়ে আর কি। ভেজিটেটিভ ফর্ম অফ ব্যাকটেরিয়া that has a normal size, এটাকে বলা হয় ভেজিটেটিভ ফর্মস। ভেজিটেটিভ ফর্মস অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া which are capable of producing infection but not necessarily resistant spores. আর disinfectant কি? These are the chemical substance which destroys harmful microbes, usually not the spores, on the surface of an article. তাহলে এগুলো কেমিক্যাল সাবস্টেন্স যেটা ডিস্ট্রয় করবে হার্মফুল মাইক্রোবস বাট নট স্পোর, ঠিক আছে। তাহলে যে প্রসেসটাকে বলতেছিল ডিসইনফেকশন, আর যে সমস্ত কেমিক্যাল তোমার ডিসইনফেকশনের কাজে ব্যবহার হচ্ছে সেগুলো হলো তোমার ডিসইনফেকশন। একই জিনিস কিন্তু, ঠিক আছে। প্রসেসটাকে বলা হচ্ছে ডিসইনফেকশন, আর যেগুলো কেমিক্যাল ডিসইনফেকশনের কাজে ব্যবহার হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি ডিসইনফেক্টেন্ট। উদাহরণ যেমন দেই, যেমন স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যালো, বলো, বলো স্যার। ওই যে ডিসইনফেকশনে বাট নট নেসেসারিলি রেজিস্ট্যান্ট স্পোর, স্যার এটা আরেকবার একটু বলেন না। মানে এটা একটু ঘুরায় ফেসায় বলা হয়েছে, ঠিক আছে। যেমন আমরা কিন্তু এখন বইয়ের ভাষায় এটা এখন নট স্পোর মানে হলো কি যে
disinfection হলো যে it is process of destruction of pathogenic bacteria but not spore. মোট কথা হলো এটাই, যে এই মাধ্যমে আমরা এই প্রসেসের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে আমরা রিমুভ করতে পারতেছি, কিন্তু তাদের স্পোরকে আমরা ডিস্ট্রয় করতে পারতেছি না। এটা হলো ডিসইনফেকশন। ঠিক আছে, ইট ইজ দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ ভেজিটেটিভ ফর্মস অফ প্যাথোজেনিক অর্গানিজম। ভেজিটেটিভ ফর্মস বলতে যে ব্যাকটেরিয়া যেটা নর্মাল ফর্ম যেটা, সেটাকে বলা হচ্ছে ভেজিটেটিভ ফর্ম, যেগুলো প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে, বাট নট নেসেসারিলি রেজিস্ট্যান্ট স্পোর। স্পোর তো রেজিস্ট্যান্ট, তাই তো? তোমরা যদি শুধু স্পোর বলো তাহলেও আমরা মানতে পারি, তোমাদের এমবিবিএস লেভেলে আমরা অতটা ইয়ে করি না, ঠিক আছে? কিন্তু এগুলো বইয়ের ভাষা, এগুলো পারলে লেখো, না পারলে তোমাদের ভাষা একটু একটু করে লিখবা, তাহলেও আমরা কিন্তু মার্ক দিই, ঠিক আছে? আমাদের আসল কথা যে পণ্ডিতি ভাষায় বলতে হবে তা কিন্তু হয়, কিন্তু আসল কথাটা তুমি যদি ফুটায় তুলতে পারো তাহলে তো ভালো, আর নাম্বার বেশি পাইতে গেলে তো এইভাবেই বলতে হবে। এখন বুঝছো তো? বুঝছো তো যে আমরা প্যাথোজেনিক অর্গানিজমকে আমরা বললাম, কিন্তু স্পোরকে আমরা করতে পারলাম না। আর ডিসইনফেক্টেন্ট কি, যেগুলো আমরা শুধু কেমিক্যাল সাবস্টেন্স ডিসইনফেকশনের কাজে ব্যবহার করতে সেগুলো হলো তোমার হলো ডিসইনফেক্টেন্ট। যেমন এক্সাম্পল হলো ফেনল, ক্লোরিন, আয়োডিন, ফর্মালডিহাইড। তাহলে এই যে অফেন আর্টিকেল বললাম, এটা পরে আসতেছি, এটা আবারও পরে আসতেছি। এরপরে আসো অ্যান্টিসেপসিস, অ্যান্টিসেপসিস এবং অ্যান্টিসেপটিক্স। আগে বললাম ডিসইনফেকশন, তারপর ডিসইনফেক্টেন্ট, এবারে এখন আসো অ্যান্টিসেপসিস এবং অ্যান্টিসেপটিক্স। এখানে দেখো, অ্যান্টিসেপটিক্স ইজ দ্য প্রসিডিউর হুইচ ইনহিবিট অর ডেস্ট্রয় মাইক্রো অর্গানিজম ইন লিভিং টিস্যু। এখানে কিন্তু স্পোর বলি নাই, কিন্তু দেখো স্পোর এখানে বলি নাই, স্পোর রিমুভ করতে পারে নাও করতে পারে, এই জন্য কিন্তু স্পোর এখানে একটু হ্যালো। আচ্ছা, কোশ্চেন আসার সময় শেষ করে তোমার এগুলো নোট করে রাখো, ঠিক আছে? নোট করে রাখো, তারপরে শেষে ইয়ে করবা, ঠিক আছে? না হলে হবে কি তুমি তার সঙ্গে এগোতে পারবে না, নিয়ম ওরা এটাই, কিন্তু নোট করে রাখো। অ্যান্টিসেপসিস ইজ দ্য প্রসিডিউর which inhibit or destroy microorganism in living tissue. এটা কিন্তু লিভিং টিস্যু বললাম, আগেরটাকে বলছিলাম আর্টিকেল। চিন্তা করো, ডিসইনফেকশন যেটা বলছিলাম সেটা আর্টিকেল, ইনঅ্যানিমেট অবজেক্ট বলছিলাম, আর জড় পদার্থ বলছিলাম। আর অ্যান্টিসেপটিক দেখো এখানে লিভিং টিস্যু, পরে আবারও ক্লিয়ার হচ্ছে সামনে। ইট ইজ আ প্রসিডিউর হুইচ ইনহিবিট অর ডেস্ট্রয় মাইক্রোঅর্গানিজম ইন লিভিং টিস্যু। যে প্রসেসের মাধ্যমে আমরা লিভিং টিস্যু থেকে এই মাইক্রো অর্গানিজমকে ইনহিবিট করতে পারি, মানে তা থেকে অথবা ডিস্ট্রয় করতে পারি, সেটা হলো অ্যান্টিসেপসিস। আর অ্যান্টিসেপটিক্স অথবা ডিসইনফেক্টেন্টের মতোই যেগুলো কেমিক্যাল সাবস্টেন্স আমরা অ্যান্টিসেপসিসের কাজে ব্যবহার করি, সেগুলো হলো অ্যান্টিসেপটিক্স। ঠিক আছে, যেমন উদাহরণ দেখো, অ্যালকোহল 70% অ্যালকোহল, আয়োডোফোর্স 1 to 2%, এটা হলো যেমন হলো পাওয়া যায় পভিডন আয়োডিন, আমরা পাই হলো পবিসেপ নামে পাই। তোমরা দেখছো কি পবিসে, ভায়োডিন, এগুলো ওয়ার্ডে দেখছো? ওয়ার্ডে যাও না? জি স্যার। আচ্ছা, তারপরে ক্লোরহেক্সিডিন, কিপিটেন, হেক্সিসলে পাওয়া যায়, এগুলো অনেক কিছু পাওয়া যায়, হেক্সাক্লোরোফেন, এই জিনিসগুলো দেখবা। এখন এখানে দেখো ইউজ কি করতেছি, স্কিন ফর সার্জিক্যাল ইনফেকশন অ্যান্ড সার্জিক্যাল ওন্ড। যেমন ধরো একটা তুমি সার্জারি করবা, তার আগে আমরা কি করি, আগে তোমার মনে করো অ্যাবডোমেনে তোমার অপারেশন করবা, স্কিনে তোমার নর্মাল ফ্লোরা থাকে। নর্মাল ফ্লোরা কি কি আছে স্কিনে, এটা তোমার পরে স্টেপ্টোককাস থাকে, স্টেফিলোককাস থাকে, আরো অনেক থাকে। এগুলো তোমরা যখন এই ক্লাসটা পড়াবে তখন তোমরা বুঝবা কি কি নর্মাল ফ্লোরা থাকে। তো স্কিন যখন তোমার স্কিন ইনসিশন দাও, তার আগে কি করতে হবে, বা তোমার ওই যে আইভি স্যালাইন দাও, ইনজেকশন দাও, তার আগে কি কি করা হয়, পরিষ্কার করা হয় না স্কিনটা, তাই তো? স্কিন পরিষ্কার যদি না করা হয় তাহলে ওই অর্গানিজমটা পেটের ভিতরে চলে যাবে এবং ইনফেকশন করবে, তাই তো? হ্যাঁ, করে না? যেমন তোমার কি করা হয়, যে 70% অ্যালকোহল দিয়ে করা হয়, তারপর স্পিরিট, এগুলো করে না, দেখো নি? তারপরে সার্জিক্যাল ওন্ড,
যখন তাদের হয়ে গেল ড্রেসিং করবা তখনও কিন্তু তোমার এই যে পবিসেপ এগুলো কিন্তু ব্যবহার করা হয়। স্যাফলন এগুলো দেখছো না, এগুলো তো এগুলো হলো তোমার লিভিং অবজেক্টে ব্যবহার করতেছে। যেমন অ্যালকোহল 70% অ্যালকোহল ব্যবহার করা হয়, তারপর পবিসেপ পবিটার আয়োডিন স্পিরিট এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, প্রশ্নটা কি করলো এখন বলো তো তুমি। আচ্ছা, আরেকটু পরে করো, আরেকটু আগে দেখি। দেখো এখন আমি বললাম ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক্স এটা একটু পার্থক্য বলি। অ্যান্টিসেপটিক্স কাকে বলা হয় এবং ডিসইনফেক্টেন্ট কাকে বলা হয়। অ্যান্টিসেপটিক্স হলো আমরা কি লিভিং অবজেক্টে ব্যবহার করি, হ্যাঁ, আর ডিসইনফেক্টেন্ট কোথায় ব্যবহার করি, ইনঅ্যানিমেট অবজেক্ট। যেমন হলো আগে এক্সাম্পলে বলছিলাম, এই যেমন ফ্লোর, বেড প্যান, ফ্লোরে যেমন এই যে তোমার ব্লিচিং পাউডার দাও কোথায়, ব্লিচিং পাউডার কোথায় দেওয়া হয়, ফ্লোরে দেওয়া হয় না, বেড প্যানে দেওয়া হয় না, ইউরিনেশন যেখানে করা হয় সেখানে দেওয়া হয় না ব্লিচিং পাউডার, দেওয়া হয় তো নাকি? কি কথা বলো, দেওয়া হয়? জি স্যার। এগুলো যে এগুলো যে মানুষের দেখে দাও তাহলে কি ক্ষতি করবে না? জি স্যার। ক্ষতি করবে না? জি ক্ষতি করবে। স্যার। আচ্ছা, তারপরে লিভিং অবজেক্ট, তারপরে ধরো লিভিং অবজেক্টে তোমার দেওয়া হয় তোমার এই যে তোমার এখনই বললাম যে পবিসেপ, পভিডন, ভায়োডিন, হ্যাঁ, এগুলো দেওয়া হয়। এগুলো কিন্তু তোমার দেওয়া হয়, দিলে কিন্তু ক্ষতি করবে না। এই যে লিভিং অবজেক্ট ইউজ ফর লিভিং অবজেক্ট যেমন স্কিন অর মিউকাস মেমব্রেন, হ্যাঁ, ঠিক আছে। এখন লিভিং অবজেক্ট এই যে যেমন অ্যান্টিসেপটিক্স দেওয়া হচ্ছে কি জন্য, যে এই অ্যান্টিসেপটিক্স এর যে কনসেন্ট্রেশন এটার মাইল্ড কেমিক্যাল এবং ইউজড ইন লোয়ার কনসেন্ট্রেশন, যা ফলে ক্ষতি করে না, এই জন্য লিভিং অবজেক্টে দেওয়া হয়, ঠিক আছে। আর ডিসইনফেক্টেন্ট দেওয়া হচ্ছে কোথায়, ইনঅ্যানিমেট অবজেক্ট। এটা একটু বানানটা মানে ভুল আছে, ইনেট বলতে ইনেট না, ইনঅ্যানিমেট, জড় পদার্থ। ইনেট তো ন্যাচারাল জিনিস, ইনেট ভিন্ন, এটা ভুল। এটা ইনঅ্যানিমেট, আগে যেটা দেখালাম আমি, ঠিক আছে, এটা লিখে নাও, ইনঅ্যানিমেট অবজেক্ট, হ্যাঁ, ইনঅ্যানিমেট অবজেক্ট এটা লিখে নাও, জড় পদার্থ। এখানে ব্যবহার করা হচ্ছে তোমার এই যে ব্লিচিং পাউডার বা ব্লিচিং সলিউশন, আরো অনেক কিছু ব্যবহার করা হয়, ডিটারজেন্ট ব্যবহার করা হয়, তাই তো। এগুলো কি জন্য ব্যবহার করা হয়, এগুলোর যে কনসেন্ট্রেশন, এগুলো হাই কনসেন্ট্রেশন, তাহলে এগুলো স্ট্রং কেমিক্যাল, ঠিক আছে। তাহলে এই হলো এটা মোড অফ অ্যাকশন কিভাবে করে। অ্যান্টিসেপটিক্স করবে কি, কিল অর ইনহিবিট দ্য গ্রোথ অফ ডিজিজ প্রডিউসিং মাইক্রো অর্গানিজম। আর ডিসইনফেক্টেন্ট কি করবে, কিল দ্য ডিজিজ প্রডিউসিং অর্গানিজম। এটা সম্পূর্ণ যেহেতু তোমার কেমিক্যালের পাওয়ারটা বেশি, ডিসইনফেক্টেন্টের স্ট্রং কেমিক্যাল, যাবে এটা ডাইরেক্টলি মাইক্রো অর্গানিজম কিল করবে। কিন্তু অ্যান্টিসেপটিক্সের যেহেতু কনসেন্ট্রেশন কম, যা বলে তারা শুধু কিলও করতে পারে অথবা কিল নাও করতে পারে, তখন তারা গ্রোথ কি ইনহিবিট করবে, ঠিক আছে। আলটিমেটলি পরে মারা যায়, এই গ্রোথটা ইনহিবিট করবে। তাহলে মোড অফ অ্যাকশন গেল। তারপরে দেখো, যেহেতু অ্যান্টিসেপটিক্সের কনসেন্ট্রেশন কম, মাইল্ড কেমিক্যাল, এই জন্য আমাদেরকে লিভিং অবজেক্টে ব্যবহার করা হচ্ছে কি যেন তাদের যে হার্মফুল নট হার্মফুল টু দ্য বডি, অথবা নট ইরিটেন্ট। যেমন তোমার যদি ভায়োডিন দাও, এগুলো কি ক্ষতি করে আমাদের, তেমন কিছু ইরিটেন্ট নয়, আবার ক্ষতিও করে না। আবার ডিসইনফেক্টেন্ট দেখো, এগুলো যেহেতু কেমিক্যাল কনসেন্ট্রেশন খুব বেশি, তাহলে লিভিং অবজেক্টে যদি দেওয়া যায় তাহলে ক্ষতি করবে। ব্লিচিং পাউডার তুমি দিয়ে দেখিও, তাহলে ক্ষতি করবে। এক্সাম্পল তো আগে আমরা জানি, ক্লোরহেক্সিডিন কি কি আছে, অ্যালকোহল দেই, আয়োডোফোর দেই, তারপরে স্পিরিট দেই, তাই তো। আচ্ছা, স্যার ভায়োডিন দিলে অ্যালার্জি হতে পারে না? না, ফর্মালডিহাইড, ব্লুটারালডিহাইড, ব্লিচিং পাউডার, ব্লিচিং সলিউশন, অনেক কিছুই পাওয়া যাবে। আপাতত এইটুকু খালি খেয়াল রাখো। তাহলে তোমাদের পার্থক্য হলো, অ্যান্টিসেপটিক্স হলো এগুলো হলো ব্যবহার করা, প্রথম আগে পয়েন্টটা জানা রাখো যে ব্যবহার করতেছে লিভিং অবজেক্টে, হ্যাঁ, যেহেতু ক্ষতি করে না। আর ডিসইনফেক্টেন্ট কাকে হচ্ছে আমরা ইনঅ্যানিমেট অবজেক্টে, কারণ এটা ক্ষতি করবে, তাই তো। এখন ক্ষতি কি জন্য করবে না, এই যে অ্যান্টিসেপটিক্স, এটা হলো মাইল্ড কেমিক্যাল, এর কনসেন্ট্রেশন কম। আর ডিসইনফেক্টেন্ট কি, এর কেমিক্যাল, এর যে
স্ট্রং কেমিক্যাল এবং কনসেন্ট্রেশন ঘনত্ব খুব বেশি, তাই তো? যার ফলে তোমার এটা, আর তারপর তোমার কি করতেছে, এটা হলো যেহেতু কেমিক্যালটা অ্যান্টিসেপটিক মাইল্ড কেমিক্যাল, এই জন্য এটা ডাইরেক্টলি কিল করতে পারে অথবা ইনহিবিট দ্য গ্রোথ অফ অর্গানিজম। আর ডিসইনফেক্টেন্ট কি, যেহেতু স্ট্রং কেমিক্যাল, এই জন্য এগুলো ডাইরেক্টলি কিল দ্য অর্গানিজম। এখন ওই যে আগে কে যেন কোশ্চেন করতে চাইলে বলো এখন। স্যার এখানে স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন এটা দুইটাতেই একই ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট, তাহলে ওইটাতে স্পোর মারা গেল, কিন্তু ডিসইনফেকশনের ক্ষেত্রে কেন স্পোর মারা যাচ্ছে না? মানে একই ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট যদি দুইটাতে হয়, তাহলে কেন স্পোর গুলা পারসিস্ট করতেছে? স্টেরিলাইজেশন তো স্যার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। এই কোশ্চেনটা তুমি তো এখনই বুঝবা না। এই কোশ্চেনটা তুমি এই জন্য কোশ্চেনটা তুমি করো, যখন তোমার ফুল ক্লাস হয়ে যাবে না, তখন তোমার এই কোশ্চেনটা তোমার কাছে মনে হবে যেটা তোমার কোশ্চেন মনেই হবে না এটা, ঠিক আছে? এখন তুমি এখনই বুঝবা না, তুমি এখন তুমি ক্লাসটা আগে করে দাও, তারপরে তুমি শেষে কোশ্চেন করো। হ্যাঁ জি স্যার। যে কেন তুমি ক্ষতি করবে না, তারপর পড়ে দেখো, ক্লাস শেষ করো এবং নিজে পড়ো। জি স্যার, থ্যাংক ইউ। তাহলে এই হলো স্টেরিলাইজেশন, ডিসইনফেক্টেন্ট, অ্যান্টিসেপ্টিক, এগুলো পরীক্ষা কিন্তু ধরাও হয় এবং পরীক্ষায় রিটেন পরীক্ষাও আসে, কিন্তু অবশ্যই ভালো করে পড়বা। এখন এই স্টেরিলাইজেশন আমরা পড়বো, আর এর গুরুত্বটা কি, কেন করবো আমরা? To make sterile culture media and different types of equipments used in microbiology. তোমরা মাইক্রোবায়োলজিতে যে কালচার মিডিয়া তোমার দেখো নাই এখনো, কালচার মিডিয়া যখন দেখবা তখন বুঝবা এই কালচার মিডিয়াতে অনেক কিছু আমরা পাউডার জাতীয় কিছু জিনিস দিয়ে থাকি, ব্লাড দিয়ে থাকি, আরো অনেক কিছু দেওয়া হয়, এগুলো পাউডার ফর্মে পাওয়া যায়। এগুলো যখন আমরা এগুলো কিন্তু স্টেরিলাইজ করে দিতে হয়, জীবাণুমুক্ত করতে হয়। তো এইটা জীবাণুমুক্ত করতেছি। আবার মাইক্রোবায়োলজির যে সমস্ত ডিফারেন্ট ইকুইপমেন্ট ব্যবহার করি, এগুলো কিন্তু স্টেরিলাইজ করা হয়, ঠিক আছে? তারপরে তোমার এই যে হাসপাতালে যাও, মেডিকেল অনেক কিছু ইকুইপমেন্ট আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে সার্জারি করার জন্য, তাই তো? এগুলো কিন্তু তোমার ডিসইনফেকশন করা হয়, স্টেরাইল করা হয়, না হলে তোমার পেশেন্টের ইনফেকশন হবে, তাই তো? আবার যেমন হাসপাতালে তুমি মানুষের সেবা দিচ্ছ, সেবা দিয়ে তুমি তো ভালোর জন্য সেবা দিচ্ছ, কিন্তু যদি খারাপ করো, যেমন নজরকাল ইনফেকশন যদি করো, হ্যাঁ ঠিক আছে, যেমন তুমি এই যে হাসপাতালে যখন তুমি এই যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তুমি ঠিক মতো পরিষ্কার করলে না, স্টেরিলাইজ করলে না, তাহলে কি হবে? যেমন ক্যাথেটার তুমি দিচ্ছ, স্টেরিলাইজ করলে না, রোগীর ইনফেকশন হবে, তাই তো? এটাকে বলা হয় নজরকাল ইনফেকশন অথবা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তাহলে রোগীকেও রক্ষা করতে হবে, তার যেন ইনফেকশন না হয়। পাশাপাশি যারা সার্ভিস প্রোভাইডার, ডক্টর এবং মেডিকেল স্টাফ, নার্স, ওয়ার্ড বয়, তাদেরও যেন তোমার ডিজিজ না হয়, তিনটাই দেখতে হবে। তাহলে একটা হলো আমাদের প্রথম মাইক্রোবায়োলজিতে আসো, যে টু মেক স্টাইল কালচার মিডিয়া অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ইকুইপমেন্টস ইউজড ইন মাইক্রোবায়োলজি। দুই নম্বর কি, টু মেক স্টাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইকুইপমেন্টস and thus prevent infection to the patients, ঠিক আছে? Prevention nosocomial infection and infection to the doctors and medical staff by proper hospital disinfection procedure. আপাতত এইটা জানি রাখুন, তাহলে ইম্পর্টেন্স সহজ কথাই। এখন এই যে স্টেরিলাইজেশন আমার নাম শুনলাম, এটার মধ্যে দেখো ক্লাসিফিকেশন, আমরা এটা মেথডও বলতে পারো বা ক্লাসিফিকেশন অফ স্টেরিলাইজেশন কি কি আছে। আমরা প্রথমে ভাগ করব ফিজিক্যাল মেথড এবং কেমিক্যাল মেথড। তোমাদের বই থাকলে তোমরা দেখে নাও, ফিজিক্যাল মেথড এবং কেমিক্যাল মেথড, ঠিক আছে? তারপরে ফিজিক্যাল মেথডটাকে ভাগ করব হিট, রেডিয়েশন অ্যান্ড ফিল্ট্রেশন। বই মিলাচ্ছ তো, হিট, রেডিয়েশন অ্যান্ড ফিল্ট্রেশন। হ্যাঁ, হিটটাকে আবার ভাগ করব হলো ড্রাই হিট এবং ময়েস্ট হিট। ড্রাই হিটে দেখো, এখন ড্রাই হিটের এক্সাম্পল কি, রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন, ইনসিনারেশন। রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন, ইনসিনারেশন।
এটা হলো ড্রাই হিটের এক্সাম্পল। ময়েস্ট হিট আবার দেখো, ময়েস্ট হিট এটা আবার টেম্পারেচার অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করব। কিছু আছে, কিছু করি আমরা 100°C নিচে, তারপর কিছু করি 100°C করি, আবার কিছু করি 100°C উপরে টেম্পারেচার লাগে। তো 100°C নিচে কি আছে, যেমন হলো পাস্তুরাইজেশন, ওয়াটার বাথ, ভ্যাকসিন বাথ এবং ইনস্পেসেটর। 100°C করি আমরা বয়েলিং এবং স্টিমিং। স্টিমিং হলো 2 ধরনের, একটা হলো সিম্পল স্টিমিং, আরেকটা নাম হলো টিন্ডারাইজেশন, এর আরেকটা নাম হলো ইন্টারমিটেন্ট স্টিমিং। স্টিম দ্বারা করি আমরা বয়েলিং এবং স্টিমিং। আর এট অ্যাবাভ 100°C এখানে হলো এক্সাম্পল অটোক্লেভ। তারপরে এতক্ষণ গেল তাহলে হিট গেল, তাই তো। রেডিয়েশনে দেখো, এটাকে আমরা ভাগ করবো আয়োনাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশনে 3টা, যেমন এক্স রে, গামা রে এবং বিটা রে। বিটা রে আরেকটা নাম হলো ক্যাথোড রে। আর নন আয়োনাইজিং রেডিয়েশন এর এক্সাম্পল হলো আলট্রা ভায়োলেট রে, ইউভি লাইট যেটা বলা হয়। তারপরে বললাম আমরা ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের এক্সাম্পল কি কি আছে, আর্থেন ওয়ার ফিল্টার, যেমন বার্কফিল্ড ফিল্টার, চাম্বারলেন ফিল্টার। 2 নম্বর হলো সিন্টার গ্লাস ফিল্টার। 3 নম্বর অ্যাসবেস্টস, যেমন হলো সিটস ফিল্টার। মেমব্রেন ফিল্টারের মধ্যে আছে নাইট্রোসেলুলোজ মেমব্রেন। আরেকটা হলো হ্যাপা ফিল্টার। হ্যাপা মানে হলো হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। এটা ফিল্ট্রেশন। কেমিক্যালের মধ্যে কি আছে, যেমন অ্যালকোহল, ফেনল, হ্যালোজেন, ফর্মালডিহাইড, ফ্লোরোঅ্যালডিহাইড, ইথাইলিন অক্সাইড এবং ডিটারজেন্ট। হ্যাঁ, তাহলে এই হলো ক্লাসিফিকেশন। তোমরা চার্ট আকারেও করতে পারো বা আমি যেভাবে বলাচ্ছি এভাবেও দিতে পারো, যার খুশি যেটা। আর এই যে স্লাইডে আমি টেবিল আকারে নিয়ে আসি নাই, খুব সমস্যা হচ্ছিল, খুব মানে লেখার ছোট হচ্ছিল, এই জন্য তোমাদের জন্য আমি এইভাবে নিয়ে আসছি। তাহলে আমরা প্রথম ভাগ করলাম হলো, একটা হলো হিট এবং ফিজিক্যাল মেথড। প্রথম কি করলাম, ভাগ করলাম ফিজিক্যাল মেথড আর হলো কেমিক্যাল মেথড। ফিজিক্যাল এবং কেমিক্যাল মেথড, এ আর বি, তাই তো। কেমিক্যাল মেথড আগে বলে দিই, তাহলে অ্যালকোহল, ফেনল, হ্যালোজেন, ফর্মালডিহাইড, গ্লুটালডিহাইড, ইথাইলিন অক্সাইড এবং ডিটারজেন্ট। হ্যাঁ, আচ্ছা। আর ফিজিক্যাল মেথড একে আবার ভাগ করলাম কি 3 ভাগে। ফিজিক্যাল মেথড হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন, তাই তো। হিট, রেডিয়েশন এবং ফিল্ট্রেশন। হিটের মধ্যে আবার ভাগ করলাম কি, একটা হলো ড্রাই হিট, ড্রাই শুষ্ক তাপমাত্রা, আর একটা হলো ময়েস্ট হিট। ড্রাই হিটের এক্সাম্পল দিলাম কি, হিট, রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন এবং ইনসিনারেশন। তারপরে ড্রাই হিট গেল, তারপরে ময়েস্ট হিট। ময়েস্ট হিট হলো, এটা 3 ভাগে ভাগ করতেছি টেম্পারেচার। একটা বিলো 100°C করি আমরা পাস্তুরাইজেশন, ওয়াটার বাথ, ভ্যাকসিন বাথ, ইনস্পেসেটর। 100°C করতেছে কি বয়েলিং এবং স্টিমিং। স্টিমিং 2 ধরনের, একটা সিম্পল স্টিমিং এবং আরেকটা হলো টিন্ডারাইজেশন বা ইন্টারমিটেন্ট স্টিমিং। এবার 100°C করতেছে কি অটোক্লেভিং। এরপরে কি হিট, রেডিয়েশন এবং কেমিক্যাল, তাই তো। রেডিয়েশন, ফিল্ট্রেশন। রেডিয়েশন কি আয়োনাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং মধ্যে এক্স রে, গামা রে, বিটা রে বা ক্যাথোড রে। আরেকটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন কি আলট্রা ভায়োলেট রে। ফিল্ট্রেশনের মধ্যে আর্থেন ওয়ার ফিল্টার, বার্কফিল্ড ফিল্টার, চাম্বারলেন ফিল্টার। আর সিন্টার গ্লাস ফিল্টার। 3 নম্বর অ্যাসবেস্টস, যেমন সিটস ফিল্টার। 4 নম্বর হলো মেমব্রেন ফিল্টার, এর এক্সাম্পল নাইট্রোসেলুলোজ মেমব্রেন। আরেকটা হলো কি হ্যাপা ফিল্টার, এটা বেশ ব্যবহার হয়। হ্যাপা ফিল্টার বেশ ব্যবহার হয়, এটা হ্যাপা ফিল্টার। বড় বড় ল্যাবগুলোতে এই যে বায়োসেফটি ক্যাবিনেট আমরা যেমন এখন ব্যবহার করতেছি হ্যাপা ফিল্টার, যেখানে করোনা ল্যাবে আমাদের হ্যাপা ফিল্টার এখানে আছে। বায়োসেফটি হ্যাঁ রাশেদ,
হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আসলে ক্লাসে আছি তো। আচ্ছা, তারপর হলো ক্যাপাবিলিটি মানে হলো হাই এফিসিয়েন্সি পার্টিকুলার এয়ার। তাহলে এই হলো ক্লাসিফিকেশন, তাই তো? তাহলে এটা ভালো করে পড়ে নেবা। এরপরে এসো তোমার ড্রাই হিট। ড্রাই হিট, ড্রাই হিটের কাজ কিভাবে করে, মেকানিজমটা সংক্ষেপে একটু জানে রাখো। destructive oxidation or denaturation of essential cell constituent। এই যে ব্যাকটেরিয়া সেল কম্পোনেন্ট যেগুলো আছে এগুলোকে ভেঙে দেবে, নষ্ট করে দেবে, ঠিক আছে? ডিনেচার, তাদের স্বাভাবিক যে স্ট্রাকচার সেটাকে কি অল্টার করে দেবে। আর অক্সিডেটিভ ডিস্ট্রাকশন, এটা নামগুলো জেনে রাখো, শুধু অত বেশি বুঝতে হবে না, শুধু এইটুকু খালি জানে রাখো। আরেকটা টক্সিক এফেক্টস অফ ইনক্রিজ লেভেল অফ ইলেকট্রোলাইট। যখন হিট করা হয় ড্রাই হিট, তখন হয় কি, তখন ওয়াটার চলে যাবে, গেলে কি হবে, ইলেকট্রোলাইট পরিমাণ বেড়ে যাবে, তাই তো? বেড়ে গিয়ে কি করবে, ওটা টক্সিক ফর মাইক্রো অর্গানিজম। এই দুটা মেকানিজম পড়ো। এক্সাম্পল কি, একটা হলো রেড হিট, আরেকটা হলো ফ্লেমিং, আরেকটা হলো ইনসিনারেশন। রেড হিট দেখো, রেড হিট তোমার যেমন স্পিড ল্যাম্প যখন ব্যবহার করো, স্পিড ল্যাম্প ডাইরেক্ট আগুনটা যখন ব্যবহার করতেছি সেটাকে বলা হচ্ছে রেড হিট। আর আগুনের উপরে যে ওই যে তোমার তাপমাত্রা যায় সেটা হলো তোমার ফ্লেমিং, ঠিক আছে? তো রেড হিটে আমরা কি কি ব্যবহার, ইনঅকুলেটিং এয়ার। আমরা যখন পালসার মিটার তৈরি করি তখন এক ধরনের তোমার তার থাকে, সেটাকে আমরা ওই ব্যাকটেরিয়া কালচার করার মাধ্যমে ব্যবহার করতে থাকি। আরো ব্যবহার আছে, এটাই কি বলা হয় ইনঅকুলেটিং এয়ার। তারপর ফরসেপ ব্যবহার করি, ফরসেপের পয়েন্টটা, মাথাটা ব্যবহার করি, ওটাকে আমরা রেডিটের মাধ্যমে স্টাইলাইজ করবো। তারপর নিডলটাও আমরা করি। আচ্ছা, আর ফ্লেমিং এর মাধ্যমে কি করবো, স্কালপেল ব্লেড, নিডল, গ্লাস লাইট, আমরা যে স্প্যানিশ করি গ্লাস লাইট, নিডল, মাউথ অফ কালচার টিউবস এন্ড বোতল, এগুলো ফ্লেমিং। এগুলো কিন্তু ডাইরেক্টলি তুমি রেড হিট করতে পারবে না, এগুলো উপরে রেড হিটের উপরে যে ফ্লেমটা হয় ওই ফ্লেমটাই তুমি দেবা, স্কালপেল ব্লেড। আচ্ছা, এরপর আসো হট এয়ার ওভেন। এইটা ভালো করে জানবা। হট এয়ার ওভেন ইজ এ ইলেকট্রিক্যালি হিটেড থার্মোস্ট্যাট কন্ট্রোল চেম্বার। ইলেকট্রিক এর মাধ্যমে হবে এবং একদম থার্মোস্ট্যাট ইলেকট্রিক্যালি হিটেড করা হয়। এখন দেখো এখানে দেখো এখানে এটা একটা হলো হট এয়ার ওভেন, এটা সম্পূর্ণ হট এয়ার বাইরে থেকে দেখা যাচ্ছে। এখানে হট এয়ার ওভেনে এখানে কি সুইচ আছে, এখানে অন অফ করা সুইচ আছে এবং টেম্পারেচার রেগুলেট করার জন্য তোমার আছে, সুইচ সবকিছু আছে, ঠিক আছে? এখন আগের স্লাইডে যাও, এইটা দেখো, এটা খুললাম, হট এয়ার ওভেনের বাইরটা খুললাম, এই ডোরটা খুললাম, খুলে ভিতরে দেখো তাক, বিভিন্ন চেম্বার আছে, দেখো তাক আছে, এই যে একটা দুইটা তাক আছে, তাই না? চেম্বার তিনটা হলো, তাই তো? এইখানে আমরা যে সমস্ত সাবজেক্ট অবজেক্ট স্টাইলাইজ করব এখানে আমরা রাখে দেব, রাখে দিয়ে আমরা তারপর টেম্পারেচার করব, অ্যাডজাস্ট করব, করে আমরা স্টাইলাইজ করব। স্টাইলাইজ কিভাবে করব, টাইম এবং কত দেখো, 160 ডিগ্রি সেলসিয়াস ফর 60 মিনিটস, 170 ডিগ্রি সেলসিয়াস ফর 40 মিনিটস, 180 ডিগ্রি সেলসিয়াস ফর 20 মিনিট। খেয়াল রাখবে কি হবে, দেখো 160 ডিগ্রি সেলসিয়াস ফর 60 মিনিট, আর পরেরটা দেখো 170 ডিগ্রি সেলসিয়াস ফর 40 মিনিট। আমি 10 মিনিট তাপমাত্রা বাড়ায় দিলাম, সময় কত কমলো, 20 মিনিট, তাই তো? পরেরটাও একই হবে, দেখো আবারও দেখো 10 মিনিট তাপমাত্রা বাড়ায় দিলাম, আবারও সময় কত কমলো, 20 মিনিট। তাহলে খেয়াল রাখবে এইভাবে। তাহলে হোল্ডিং টাইম 3টা,
আমরা 3 ভাবে করতে পারি। একটা 160 ডিগ্রি সেলসিয়াস ফর 60 মিনিট, 170 ডিগ্রি সেলসিয়াস ফর 20 মিনিট কমে তাহলে 40 মিনিটে আসলো, 180 ডিগ্রি সেলসিয়াস ফর 20 মিনিট, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাচ্ছি আর 20 মিনিট কমে যাচ্ছে সময়। এটা হলো তোমার হট এয়ার ওভেন। এগুলো আমাদের যন্ত্রপাতি আছে, যখন এগুলো আমরা প্র্যাকটিক্যাল করাবো, দেখাবো এগুলো যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন এগুলো দেখবা, তাহলে ভালো করে বুঝবা। এর ইউজটাকে দেখো, এটা ইউজটা অবশ্যই ভালো করে হোল্ডিং টাইমটা এবং ইউজটা ভালো করে করতে হবে। কি কি ইউজ করবো? 1 নম্বর হলো গ্লাস ওয়ার, মানে কাঁচের সামগ্রী, যেমন হলো কি সিরিঞ্জ, টেস্ট টিউব, পেট্রি ডিশ, ফ্লাস্ক এবং পিপেট। পেট্রি ডিশ কি? ওই যে কালচার মিডিয়া আমরা তৈরি করি, এটা ওই যে পেট্রি ডিশ তোমার দেখলে বুঝতে পারবা। কালচার মিডিয়া যেখানে কালচার মিডিয়া তৈরি তোমার সলিউশন পাউডার যেগুলো হয় সেগুলো স্টেরিলাইজ করার পরে যার মধ্যে ঢালা হয় কোথায়? পেট্রি ডিশের মধ্যে আর কি। এটা অলরেডি তোমার মনে হয় কেমন তোমরা দেখেছো কিনা আমি জানি না। পেট্রি ডিশ, যাই হোক, এটা এখন আবহাওয়া দেখালে জানো পেট্রি ডিশ। তাহলে গ্লাস ওয়ার একটা হেডলাইন হলো গ্লাস ওয়ার। গ্লাস ওয়ার বলতে আমরা বলবো গ্লাস সিরিঞ্জ, টেস্ট টিউব, পেট্রি ডিশ, ফ্লাস্ক এবং পিপেট, সবগুলো কিন্তু কাঁচের সামগ্রী, ঠিক আছে? পিপেট কাঁচের কাজ দিতে তৈরি হয়, ফ্লাস্ক এটাও কাজ দিতে তৈরি হয়, টেস্ট টিউব এগুলো কাজ দিতে তৈরি হয়, পেট্রি ডিশ এগুলো কাজ দিতে তৈরি হয়, ঠিক আছে? তাহলে গ্লাস ওয়ার গেল। তারপরে আসবো শার্প কাটিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দুই ধরনের, একটা শার্প কাটিং তোমার ফরেনসিক মেডিসিনে পড়ছে, একটা শার্প কাটিং উইপন আর একটা কি ব্লান্ট উইপন পড়ছে না? ঠিক তেমনই শার্প কাটিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে যেমন তোমার হলো কি ফরসেপ কি শার্প কাটিং না? স্কালপেল, সিজার এগুলো কি শার্প কাটিং না? এগুলো আমরা স্টাইল করবো বাই হট এয়ার ওভেন। আর কি করবো? অয়েলে ফ্লুইড, আর করবো কি কেমিক্যাল সাপোজ পাউডার। এই 4টা আমরা করবো বাই হট এয়ার ওভেনে। একটা হলো গ্লাস ওয়ার, শার্প কাটিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, অয়েলি ফ্লুইড, কেমিক্যাল সাপোজ পাউডার। তাহলে এখানে আমি ব্লান্ট উইপন বললাম না, ব্লান্ট সার্জিক্যাল উইপন বললাম না, এটা পরে আসতেছে, এটা নোট করে রাখো। তাহলে একটা মেইনলি কিন্তু 1 এবং 2 এই পয়েন্টস দুটা অবশ্যই বলবা। আর রিটেনের সময় মার্ক বেশি পাইতে গেলে যত লিখবে তত ভালো। তাহলে গ্লাস ওয়ার কাঁচের সামগ্রী যেমন সিরিঞ্জ, টেস্ট টিউব, পেট্রি ডিশ, ফ্লাস্ক, পিপেট। আর সার্জিক্যাল শার্প কাটিং উইপন বলবা না, ফরেনসিক বলে যাও। শার্প কাটিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বলবা ফরসেপ, স্কালপেল এবং সিজার্স। অয়েলি ফ্লুইড, তারপরে কেমিক্যাল সাপোজ পাউডার, এগুলো আমরা করবো হট এয়ার ওভেনে। গেল। এখন আসো তোমরা ময়েস্টেড আর ইনসিনারেশন, যেটা বলি নাই সেটা তো ডাইরেক্টলি পুরাই দেওয়া হয় ইনসিনারেশন, ওটা তোমাদের এখন জানার প্রয়োজন নেই। এটা ময়েস্টেড, আগেরটা করলাম ডাইরেক্ট একবারে শুষ্ক তাপমাত্রায় আমরা হিট করলাম, আর ময়েস্টেডের মাধ্যমে আমরা করবো কি পানি ব্যবহার করি, ঠিক আছে? ময়েস্টেড এটা কি এর কাজ করবে কি হবে? ডিন্যাচারেশন এন্ড কোয়াগুলেশন অফ প্রোটিন ইন হুইচ ওয়াটার পার্টিসিপেট। আগে বললাম যে ওয়াটার ব্যবহার হয় এবং এই সেলে যে প্রোটিন থাকে সেগুলো কি করবে? ডিন্যাচারেশন করবে এবং কোয়াগুলেশন করবে, যা বলে সেল মারা যাবে। আরেকটা কি করতে পারে? মেমব্রেন যে আছে এটাকে ড্যামেজ করতে পারে এবং লিকেজ অফ মাইক্রোটিউবুলস। আর একটা কি করতে পারে? ডিএনএ ড্যামেজ। এইটুকু খালি মুখস্থ করো। এরপরে এখন আসো ময়েস্টিটের মধ্যে কি আছে? ময়েস্টিট তো তিন ধরনের, একটা বিলো 100 ডিগ্রি সেলসিয়াস, এট 100 ডিগ্রি সেলসিয়াস আর এবাভ 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস ভিতর বিলো কি আছে? যেমন হলো পাস্তুরাইজেশন বলছে, তাই তো? পাস্তুরাইজেশন এটা আমরা পড়ি, ইট ইজ নট অ্যান স্টেরিলাইজেশন। কেন স্টেরিলাইজেশন বললাম পরে আসছে, এটা ডিফাইন করি। It may be defined as the process by which milk is heated up to such temperature and for such a period of time to destroy the microorganism within the milk
without altering the composition, flavor, color, and nutritive value of milk. Use hলো to kill pathogens in milk or other beverages. যেমন তোমার সিরাজগঞ্জে তোমার যে বাগাইবাড়ি ওইখানে বাগাবাড়ি ওখানে গেছো, মিল্ক ভিটা দেখছো কি কখনোই? জি স্যার। মিল্ক ভিটা গেছো কখনো? ওই মিল্ক ভিটা যারা গেছে তারা বুঝবা, ওখানে কিন্তু এই যে পাস্তুরাইজেশন করা হয়। আরো যেখানে যেখানে তোমার যে ইয়া আছে, যেখানে তোমার বড় বড় তোমার যে ফার্ম গুলো আছে, গরুর ফার্ম যেগুলো আছে, সেগুলো কিন্তু পাস্তুরাইজেশন করা হয়, ঠিক আছে? ওইখানে গেলে দেখবে বিশাল মেশিন আছে, সেখানে সেই পাস্তুরাইজেশন করা হয়। এবং এই মিল্কে তো অনেক জীবাণু থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, তাই তো? এখন মাইক্রো অর্গানিজমকে যদি মেরে ফেলা না হয় তাহলে কি হবে? যাকে তুমি খাওয়াচ্ছ, বিশ্ব বাচ্চাকে খাওয়াই আমরা, তাহলে বাচ্চার অসুখ হবে, তাই তো? তাহলে তাকে স্টেরিলাইজ কিভাবে করবো? স্টেরিলাইজ করবো, জীবাণুকে মারবো, আবার তার যে নিউট্রিশন যেটা থাকবে সেটা কোনো চেঞ্জ করা যাবে না, তার যে ফ্লেভার, কালার সবকিছু ইনটেক্ট থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতেছি কি, মিল্ক ইজ হিটেড এমন টেম্পারেচার এবং এমন পিরিয়ডে হিট করব যাতে ডিস্ট্রয় করবে শুধু ডিস্ট্রয় করবে মাইক্রো অর্গানিজমকে উইদিন দ্য মিল্ক, বাট অল্টারিং কি করবে না? কম্পোজিশন ঠিক থাকবে, ফ্লেভার, কালার অ্যান্ড নিউট্রিয়েন্ট ভ্যালু অফ মিল্ক। এটা হলো স্টাইলেশন ডেফিনিশন, পাস্তুরাইজেশন ডেফিনিশন। কাজ কি? টু কিল প্যাথোজেন ইন মিল্ক অ্যান্ড আদার বেভারেজ। এই বেভারেজ সামগ্রী যেগুলো তৈরি করা হয়, পানীয় সামগ্রী, এগুলো কিন্তু তোমার এই যে পাস্তুরাইজেশনের মাধ্যমে করা হয়। আচ্ছা, এখন এই যে মিল্ক বর্ন প্যাথোজেন কি কি আছে এটা আমরা পরে আসতেছি। এটা এখন দেখো প্রসেস অফ পাস্তুরাইজেশন। যেমন তোমরা হটের ওভেন আমরা তিনটে পাইলাম, একটা হলো 160 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার, তাই তো? তারপরে 170 ডিগ্রি সেলসিয়াস ফর 40 মিনিট, তাই তো? তারপরে কি করলাম 180 ডিগ্রি সেলসিয়াস ফর 20 মিনিট। আর এখানে দেখো, এখানে তিন মেথডে করি, একটা হোল্ডার মেথড, ফাস্ট মেথড এবং আরেকটা হাই টেম্পারেচার মেথড। হোল্ডার মেথডে টেম্পারেচার হলো 63 ডিগ্রি সেলসিয়াস বা 62ও বলতে পারো, যদি খেয়াল না থাকে তো 63 লেখাই ভালো হবে। 63 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট, মাত্র 30 মিনিট, আধা ঘন্টা। আর পরে দেখো 10 ডিগ্রি সেলসিয়াসটা আমাদের বেড়ে গেল ফ্লাশ মেথডে, 72 আওয়ার্স ফর 15 সেকেন্ড, 30 মিনিটের 1 মিনিটেরও কম চলে আসলো, 1 মিনিটেরও কি অনেক কমে আসলো, 15 সেকেন্ড মাত্র। আর আলট্রা হাই টেম্পারেচার পাস্তুরাইজেশন, এটা টেম্পারেচার বেশি, 130 ডিগ্রি সেলসিয়াস ফর 1 সেকেন্ড মাত্র, এবং এটাই তোমার এখন বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? যেহেতু তোমার তাপমাত্রা বেশি দিয়ে কম সময় আমরা হিট করবো, তাই তো? তারপরে এই আলট্রা হাই টেম্পারেচার পাস্তুরাইজেশন এটাই মেইনলি ব্যবহার করা হয়। আমরা জিজ্ঞাসা করি ভাই বাদে কোনটা এখন ব্যবহার করা হয়। তাহলে আমরা যেহেতু পাস্তুরাইজেশনের মাধ্যমে করতেছি কি, মিল্ককে আমরা স্টাইলাইজ করতেছি, তাহলে মিল্ক বর্ন প্যাথোজেন কি কি আছে এটা আমরা জানতে হবে। মাইক্রোব্যাকটেরিয়াম বোভাইস, মাইক্রোব্যাকটেরিয়াম আমাদের বডিতে যখন থাকবে, হিউম্যান বডিতে, তখন সেটাকে আমরা কি বলি? টিউবারকুলোসিস, তাই তো? মাইক্রোব্যাকটেরিয়াম পড়বো, অনেক ভাগ আছে, টিউবারকুলোসিস। আর গরুতে যখন থাকবে তখন বলো বোভাইস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভাইস। ওইটা যদি আমরা খাই, যদি বয়লিং ঠিকমতো না করি বা পাস্তুরাইজেশন ঠিকমতো না করি, তাহলে আমাদের বডিতে গেলে সেটা কি হবে? টিবি করবে, এবং ওই টিবিটা না করবে ইন্টেস্টাইনাল টিবি করবে, ঠিক আছে? ওই জন্য পাস্তুরাইজেশন এটা অনেকে খালি কাঁচা দুধ খায়, এটা ঠিক না, সাইন্টিফিক ঠিক না। তারপর ব্রুসিলা, এটাও কিন্তু মিল্কের মাধ্যমে ছড়ায়, কেন ব্রুসিলোসিস করে, একজন ফুড পয়জনিং, এটাও করতে হবে। সালমোনেলা মধ্যে এটাও কিন্তু মিল্কের মাধ্যমে ছড়ায়। সালমোনেলা তোমার আমার যখন করাবো, সালমোনেলা অনেক টাইপ আছে, কোনটা ছড়ায় সেটা আমরা পরে জানবো, শুধু এখন জানো সালমোনেলা।
স্ট্রেপ্টোকক্কাস এবং স্টাফিলোকক্কাস, এগুলো তো তোমার স্কিনে থেকে যায়। গরুর যদি তোমার এই যে মানে বোটা যেটা আছে সেটা থাকে, তাহলে সেটা তোমার পরিষ্কার না করা হয়, সেটা তোমার ওই আসতে পারে। এই কয়েকটা মেইন, এছাড়া হতে পারে লিস্টেরিয়া, কক্সিলা বার্নাটি, এগুলো আসতে পারে। এখন পরে আসো, এই যে পাস্তুরাইজেশনকে আমরা স্টেরিলাইজেশন বললাম না, পরীক্ষায় তোমাদের কোশ্চেন অনেক সময় আসে বা ভাবে বলি, যেটাকে আমরা স্টেরিলাইজেশন কমপ্লিটলি বলতে পারি না। কেন বলতে পারি না? বা বলতে পারি ইট ইজ নট প্রসেস অফ স্টেরিলাইজেশন জাস্টিফাইড। কি করি? তোমরা স্টেরিলাইজেশন ডেফিনিশন অলরেডি জানছো যে এই প্রসেসের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে রিমুভ করবো, পাশাপাশি স্পোরকে আমরা ডিস্ট্রয় করবো, সেটা হলো স্টেরিলাইজেশন, তাই তো? কিন্তু পাস্তুরাইজেশনের মাধ্যমে আমরা শুধু ব্যাকটেরিয়াকে আমরা রিমুভ করতে পারবো, কিন্তু স্পোরকে আমরা ডিস্ট্রয় করতে পারবো না। তাহলে স্পোরকে যদি ডিস্ট্রয় করতে না পারি, তাহলে স্টেরিলাইজেশন যে তোমার ক্রাইটেরিয়া সম্পূর্ণ ফিল সে এই যে পাস্তুরাইজেশন করলো না, যা বলে আমরা এটাকে কমপ্লিটলি আমরা স্টেরিলাইজেশন বলতে পারি না। এটা হলো কারণ। যেমন দেখো, definition of sterilization includes the destruction of spores plus the removal of bacteria, microorganism. Kintu pasteurization cannot destroy spores, so it cannot fulfill the condition of sterilization completely. For this reason, we cannot say pasteurization is not a process of sterilization. এই হলো স্টেরিলাইজেশন, পাস্তুরাইজেশন ভালো করে করিব। তারপরে এখন আসো moist heat at 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে ঠিক আছে, moist heat at 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো বয়েলিং। হ্যাঁ, বয়েলিং এবং স্টিমিং, তাই তো? বয়েলিং করা হয়। তোমার বয়েলিং টেম্পারেচার কত জানছো কি আগে থেকেই? কমোডিটি টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস ফর 15 to 20 মিনিট বয়েলিং টেম্পারেচার, ঠিক আছে? বয়েলিং করা হয়। এর মাধ্যমে আমরা করি কি, ব্যবহার করি কি, এই রাবার গুডস গুলো করি, রাইলস টিউব দেখছো, পরে ক্যাথেটার এবং আদার মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো বয়েলিং এর মাধ্যমে করে থাকি। এই ইউজ এফিকাসি কত? ইনঅ্যাডিকুয়েট ফর স্টেরিলাইজেশন পারপাস। কারণ কি? মেনি স্পোর্টস উইথ ইট, স্পোর্টে অনেক সময় তারা সম্পূর্ণ কমপ্লিটলি ডিস্ট্রয় করতে পারে না। তাহলে বয়েলিংটা এটাও ভালো করে করবা রিটার্নের জন্য। তারপরে এসো স্টিমিং। স্টিমিং হলো দুইটা, একটা সিম্পল স্টিমিং, আরেকটা হলো সিম্পল স্টিম, আরেকটা হলো ইন্টারমিডিয়েট স্টিমিং। সিম্পল স্টিমিং এর ব্যবহার হলো, সংক্ষেপে জেনে রাখো, ডিঅক্সিকুলেট সাইটেড অ্যাগার মিডিয়া, টিসিবিএস, এগুলো পরে জানবা, এগুলো আবার খালি নামগুলো জানা রাখো, আমি এটা বেশি কিছু বলবো না। এটা তবে এইটা জানা রাখো, এই যে টিন্ডারলাইজেশন, আরেকটা নাম হলো ইন্টারমিডিয়েট স্টিমিং। Definitely is the process in which article to be sterilized are repeatedly exposed to steaming at 100 degrees Celsius for 30 minutes for 3 successive days, with incubation of article at 37 degrees Celsius for 24 hours in between. হলো, এটা এক ধরনের স্টিমিং এর মাধ্যমে আমরা স্টেরিলাইজ করে থাকি। পরপর 3 দিন করবো, কিন্তু প্রতিদিন করবো কি 100 ডিগ্রি সেলসিয়াস করবো ফর 30 মিনিট। হ্যাঁ, তারপরে সেকেন্ড দিন আবার করবো তোমার 100 ডিগ্রি সেলসিয়াস করবো ফর 30 মিনিট। থার্ড দিনে করবো 100 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট করবো। এখন আবার কি বলছে, উইথ ইনকিউবেশন of the article at 30 degrees Celsius for 24 hours. এটা কি? মুরগির খামার, হাঁসের খামার, এখানে দেখছো, ওখানে কি ডিম ফোটায় কে? মুরগি বা হাঁস ফোটায় নাকি তোমার মেশিনে ফোটায়? কে ফোটায়? মেশিনের মাধ্যমে ফোটানো হয়। ওর নামটা কি? ইনকিউবেটর স্যার। ইনকিউবেটর। যেমন আমাদের এখানেও কিন্তু মাইক্রোবায়োলজি ইনকিউবেটর আছে, এগুলো যখন আসবে তখন দেখবা ইনকিউবেটর। এখানে আমরা ব্যাকটেরিয়া ফুটাই, ব্যাকটেরিয়াকে চাষ করি,
ঠিক আছে? এই জন্য তো তাহলে নিয়মটা হলো কি, প্রথম দিন করবো কি 100°C স্টিমিং করবো ফর 30 মিনিট। করার পরে করবো কি ওই অবজেক্টটাকে আবার আমরা ওই ইনকিউবেটর রেখে দেবো 37°C রেখে দেবো, 24 ঘন্টা রেখে দেবো। ঠিক আছে? আবার আমরা স্টিমিং করবো 100°C ফর 30 মিনিট। করা হয়ে গেল, আবার তুমি ইনকিউবেটর রেখে দাও। ঠিক আছে? রেখে থার্ড ডেতে আবার তুমি ইয়ে করো, হিট করো 37°C ফর 24 আওয়ার্স। এটা হলো তোমার ডেফিনিশন। ঠিক আছে? এখন দেখো, it is the process in which articles to be sterilized are repeatedly exposed to steaming at 100°C for 30 minutes for 3 successive days. পরপর 3 দিন দেওয়া হচ্ছে এটা। আর এর মাঝে with inclusion of the article at 37°C for 24 hours in between. ঠিক আছে? বুঝছো তো? এখন কি জন্য এই যে এটা করা হচ্ছে এটা দেখো, পরেরটা এখানে বুঝবা। ফার্স্ট এক্সপোজার টু 100°C ফর 30 মিনিট। প্রথম দিন আমরা হিট করলাম 100°C ফর 30 মিনিট করলাম। এতে হবে কি, যে ব্যাকটেরিয়া আছে, ভেজিটেটিভ ব্যাকটেরিয়া যেটা, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেটা, ব্যাকটেরিয়া যে নর্মাল যেটা ফর্ম সেটা মারা যাবে। কিন্তু স্পোর বিয়ারিং অর্গানিজম হয়, স্পোরটা মারা যাবে না, স্পোর বেঁচে থাকবে। ঠিক আছে? তখন আমরা করবো কি, ওই অবজেক্টটা আবার আমরা ইনকিউবেট করবো। করবো কি 37°C ফর 24 আওয়ার্স অথবা ওভারনাইট আমরা করলাম। ঠিক আছে? করলে হবে কি, যেহেতু ইনকিউবেটর রাখতেছি তাহলে হবে কি ওই স্পোরটাকে আবার তার জার্মিনেশন করে আবার ভেজিটেটিভ ব্যাকটেরিয়া তৈরি হবে। তাই তো? সেকেন্ড ডে আবার করবো কি, আবার তারা ওটাকে বের করে নিয়ে আসে, আবার আমরা হিট করবো 30°C, আবার 30 মিনিট আবার হিট করলাম করে যতগুলো স্পোর আছে এবং ভেজিটেটিভ ব্যাকটেরিয়া আছে, আর তোমার ভেজিটেটিভ ব্যাকটেরিয়া আবার মারা গেল, কিন্তু কিছু স্পোর থেকে গেল। যখন আবার ইনকিউবেশন করবো করে পরের দিন আবার তোমার ইনকিউবেশন করলে কি হবে, আবার জার্মিনেশন করবে এবং স্পোর তৈরি হবে। তখন থার্ড ডেতে আবার যখন আবার হিট করবো তখন আর কিন্তু স্পোরও বাঁচবে না, ব্যাকটেরিয়া বাঁচবে না, এর কমপ্লিটলি স্টেরিলাইজ হয়ে গেল। হ্যাঁ, ইউজ কি টু স্টেরিলাইজ কালচার মিডিয়া কন্টেনিং সেরাম, এগ এন্ড সুগার। ঠিক আছে? আচ্ছা, এখন ময়েস্টেড অ্যাবভ 100°C, এটা তাহলে আর বলতেছেন কয়টা স্লাইড হলো এবং তো বলা, তাহলে এটা কালকে বলি, আজকে কটা হলো? হাফায় উঠছো নাকি? হাফায় উঠছো কি? চলবে নাকি বাদ দেবো? বাদ দেবো স্যার, ছাদের উপর থেকে ক্লাস করা লাগে স্যার, নেটওয়ার্কের জন্য প্রচুর গরম। প্রচুর গরম, ছাদের উপরে নেট পাই না ওখানে। স্যার ঘরের ভিতরে খুব স্যার স্যার এখন কি করব দেখো, এখন আমি আগে বলেছি যে নাইমা আসছে কানাওয়াই ভালো। এখন এইভাবে তো কষ্ট করে ক্লাস করতে হবে, তাই না? আমরা তো তোমাদের সুবিধা অসুবিধা, আমাদেরও সুবিধা অসুবিধা বুঝি। এখন এছাড়া তোমার তো ওই যে ক্লাস না নেই, তোমার তো আরো পিছিয়ে যাবে না। তারপরে তো আমরা তো কষ্ট করে এভাবে নিচ্ছি তো নাকি? যতটুকু বোঝার চেষ্টা করো তোমাদের। আর মনে করো এই যে ইন্টারমিডিয়েট বলো বা এসএসসি বা জিএসসি বলো, সব গভর্নমেন্ট বাতিল করলো। এগুলো বাতিল করলে তেমন কিন্তু সমস্যা হবে না, কিন্তু এমবিবিএস এ তোমাদের কি অটো পাস দেওয়া সম্ভব? অটো পাস যদি দেওয়া হয় তাহলে কি সে ভালো ডাক্তার হতে পারবে? কখনোই পারবে না। যার ফলে তোমাদেরকে জেনেই পাস করতে হবে, না জেনে কখনোই কেউ ডাক্তার হতে পারবে না। না জেনে পাস করলে কেবে সে মানুষ মারা ডাক্তার হবে, তাই না? যাবে এই জিনিসটা কিন্তু কখনোই হবে না। তারপর তোমাদের মনে করে থাকো যে না অটো পাস হবে, তাহলে কিন্তু ভুল এটা। কিন্তু আমার ক্ষেত্রে কয়েকদিন আগে কিন্তু পরীক্ষা নিলাম ইয়েদের, ওই যে তোমার 5th ইয়ারে, ঠিক আছে? 5th ইয়ারে এখন পরীক্ষা নিইনি, তাদের প্রসেস চলতেছে। এবং ওই যে নেওয়া হলো কি জানো, ইন্টার্নি শেষ হয়ে গেছে। ইন্টার্নি যারা আগে ছিল তারা চলে যাচ্ছে, যার ফলে প্রায় 32 জন 34 জনকে তাদেরকে ডেকে নিয়ে আসে। তাদের কিন্তু আমরা প্রথম আগে ইয়ে করলাম, তোমার এই যে করোনা টেস্ট করাইলাম। করোনা টেস্ট করে দিয়ে তারপরে তাদেরকে এখন আমরা
পরীক্ষা হলে ঢুকাবো, তারপর পরীক্ষা নেবো, ঠিক আছে? এই জন্য কিন্তু অন্য সাবজেক্টের সঙ্গে ভার্সিটির সঙ্গে তোমাদেরকে মিল হবে না, ঠিক আছে? ভার্সিটি ওরা কি, ভার্সিটিতে কি লেখাপড়া হয় বলো তোমরা? ওখানে তোমার যদি ওরা এত খালি আড্ডাবাজি করে, তাই খালি এনজয় করে, তাই না? এনজয় করবো আর পরীক্ষার আগে হয়তো 1 মাস টেবিলে পড়ার টেবিলে বসলো আর সারা কিছু কোশ্চেন দিল, যেগুলো ওরা তো নিজেরাই কোশ্চেন করে তো, এবং কোশ্চেন তো আমরাও করি। ওরা করে কি, যেগুলো কোশ্চেন তোমাকে হয়তো 5টা কোশ্চেন হয়তো মনে করো থাকবে, 10টা কোশ্চেন তোমাকে দিয়ে দিল, তুমি 10টা কোশ্চেন পড়লে তুমি তাতে পাস, ভালোভাবে পড়া থাকলে তোমার নোট ভালো থাকে আর তুমি ফার্স্ট ক্লাস পেয়ে গেলা, হ্যাঁ? এবং কিন্তু তুমি তো তোমাদের ক্ষেত্রে তা না, তোমার তো ডাক্তার হতে হবে, ডাক্তার হতে গেলে তোমাকে জানতে হবে, তারপরে এই জন্য কিন্তু ওদের সঙ্গে তোমাদের মিলবে না, এই জন্য কষ্ট করো। তারপর তোমার বাড়িতে আসো, বাবা মাকে দেখতেছো, ভাই বোনকে দেখতেছো, বন্ধু বান্ধব ভেবেছো, এটা একটা তোমাদের বলা যায় যে মানে ভালো একটা বলবো। তো তারপরে তো এখন আমি জানি না যে তোমাদের কবে খুলবে, এখন যখনই খুলবে তারপর তখন ক্লাস নেবই। এখন যতদিন খুলে নাই এইভাবে ক্লাস চলুক, তোমার অ্যাটেন্টিভলি ক্লাস করো, আমার লেকচার শোনো, পাশাপাশি তোমার পড়ো, তাহলে দেখবে যে ওভারকাম করতে পারবে, এছাড়া কখনোই সম্ভব নয়। আর যে ফরেনার স্টুডেন্ট তাদেরকে বলবো, তোমরা যেহেতু আমার শীত পাও নাই, তোমরা ওই যে এখন আপাতত একটা বই তোমরা ম্যানেজ করো, সেটা হলো তোমার হলো ওই যে রিভিউ অফ মাইক্রোবায়োলজি রিটেন বাই ওয়ারেন লেভিনসন, ওইটা কেনো, অথবা তোমাদের ইন্টারনেটে গেলে কিন্তু ওই জিনিসটা ডাউনলোড করতে পারবা, ওইটা পড়ে বড় এই অনেক কিছু কিন্তু মিল আছে কিন্তু, ঠিক আছে? এটা পড়ো, তোমরাও পড়ো এগুলো, তাহলে মিল পাবা। এটাই আজকে এ পর্যন্তই। তাহলে কালকে ক্লাস নেবো হলো তোমার বাকিটুকু, ঠিক আছে? বাকিটুকু নেওয়ার পরে কালকে কি বুধবার নাকি? কালকে বুধবার, কালকে বুধবারে নিয়ে তাহলে ইমিউনাইজেশন শুরু করে দেবো বৃহস্পতিবার থেকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আর কোশ্চেন থাকলে এখন বলো।